আগামীকাল 21শে জুলাই দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন এবং এই 21শে জুলাইয়ের দিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তো বটেই, বিরোধীরাও নজর রাখেন আলাদাভাবে। কারণ রাজনৈতিকভাবে কোন দিকে যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের পন্থা তারই ইঙ্গিত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। আমরা জানি কোভিড অতিমারির কারণে ভার্চুয়াল 21শে জুলাই ভার্চুয়াল শহীদ দিবস পালন, কিন্তু সবচেয়ে যেটা ইন্টারেস্টিং এবারের 21শে জুলাই তাৎপর্যপূর্ণ, কারণ এবারের 21শে জুলাই আর পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই রাজ্যের গণ্ডি পেরিয়ে গুজরাটে মোদি অমিত শাহর গড়ে যেমন এই ভার্চুয়াল ভাষণ শোনানো হবে, তেমনই যোগী রাজ্যে এমনকি রাজধানীতে এই 21শে জুলাই পালন করা হবে ভার্চুয়ালি। আর তার থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই প্রশ্নটা তুলছেন যে তাহলে কি এবারের 21শে আসলে 24-এর দিকে নজর রেখে? ঠিক এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি পাল্টা শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করতে চলেছে। দিল্লিতে এবং কলকাতায় পালন হবে তাদের কর্মসূচি। সব মিলিয়ে এবারে 21শে জুলাইকে নিয়ে রাজনৈতিক যে উত্তেজনা সেটা টান টান। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায় চৌধুরী এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ইমন কল্যাণ লাহিড়ী। আমি প্রথমে অরূপদার কাছে যাব। অরূপদা, কেন এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, ত্রিপুরা এই সমস্ত জায়গায় শহীদ দিবস পালনের তোড়জোড়? মৌপিয়া, দেখো, 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কাছে 21শে জুলাই মানে একটা আবেগ, 21শে জুলাই একটা আন্দোলন, 21শে জুলাই আমাদের শহীদ যাদের দেখানো পথে বাংলায় দ্বিতীয় স্বাধীনতা এসছে তাদের কাছে স্মৃতিতর্পণ করার লড়াই। তো আমাদের কাছে 21শে জুলাইয়ের আবেগটা একটু অন্যরকম, একটু আলাদা। কিন্তু এবারের 21শে জুলাইয়ের তাৎপর্য যেটা আপনি বলছেন নিশ্চিতভাবেই সত্যি কথা, যে এবার একটা আঙিনাটায় অনেকটা বড়। আসলে আমার মনে পড়ছে যে এই কথাটা বোধহয় অতিশয়োক্তি হবে না যে 21 তো সিফ ঝাঁকি হ্যায়, 24 আভি বাকি হ্যায়। 21শে যদি বাংলা একটা সিনেমার ট্রেলার দেখিয়ে থাকে, তাহলে 24শে সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে রয়েছে পুরো সিনেমাটা দেখাবে বলে। কোন সিনেমা? যেই সিনেমায় সারা ভারতবর্ষের মানুষ জর্জরিত, পেট্রোলের দামে জর্জরিত, ডিজেলের দামে জর্জরিত, রান্নার গ্যাসের দামে জর্জরিত, মধ্যবিত্তের সুদের স্বল্প সঞ্চয়ে সুদের হারের কোপে জর্জরিত, দেশের মানুষের অর্থনীতি সর্বশান্ত হওয়ায় জর্জরিত, বেকারত্বের জ্বালায় জর্জরিত। সামগ্রিকভাবে দেশ যখন বিপর্যস্ত, তখন একটা সরকার ব্যস্ত অন্যের ফোন ট্যাপ করে কি করে নজরদারি চালানো যায় মানুষের যে ব্যক্তিগত অধিকার, সংবিধানের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখন মনে পড়ছে মহামতি গোখলের সেই অমর উক্তি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো। বাংলা 2021-এ পথ দেখিয়েছে, সারা ভারতবর্ষ 2024-এ সেই পথকেই ফলো করবে। ইন্ডিয়া থিংস টুমরো। অরূপ চক্রবর্তীর এই বক্তব্য থেকে স্পষ্ট, প্রণয়দা, যে সরাসরি জাতীয় মাঠে এবার খেলা হবে পৌঁছে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম। প্রথমে একটা কথা আমি বলে নিতে চাই, অরূপ এতক্ষণ বলেছে, আমি কিন্তু মাঝখানে একটাও কথা বলিনি। আশা করব আমার বক্তব্য শুনে মাঝখানে যেতে চিৎকার না করে, কারণ এটা জীবের সাথে খুব অসুবিধা হয়। দেখুন, 21শে জুলাই 1993 সালের 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, পুলিশের গুলিতে 14 জন শহীদ হয়েছিলেন। তৎকালীন তো তৃণমূল কংগ্রেস ছিল না, কংগ্রেস ছিল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 10 বছর হয়ে গেছে, একটি তদন্ত কমিটি তিনি তৈরি করেছিলেন, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট আজ অব্দি আমরা বাইরে দেখিনি। সেই সময় মূল অভিযোগ যার বিরুদ্ধে ছিল, মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্তকে প্রথমে তিনি মন্ত্রী করেছেন। ভোটে পরাজিত হওয়ার পরে তাকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন। তো তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির কাছে 21শে জুলাই হচ্ছে একটা মেগা শো। মমতা ব্যানার্জির একটা মেগা শো। এতদিন ধরে তিনি বাংলার মধ্যে করতেন, এবার তিনি ভার্চুয়ালি অন্য রাজ্যেই যাচ্ছেন, কারণ অ্যাকচুয়ালি অন্য রাজ্যে এর আগে করতে পারেনি। 98 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে, আর 2021 সালে তিনি পশ্চিমবঙ্গের বাইরে কিছু এলইডি স্ক্রিনে মমতা ব্যানার্জির ভাষণ শোনানো হবে বলে সেটাকে 24-এর প্রস্তুতি বলছেন। বলতেই পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কন্ট্রাক্ট দিলে চাঁদেও এলইডি দিয়ে মমতা ব্যানার্জির ভাষণ শোনা যেত। তার মানে তো এই নয় যে চাঁদে তৃণমূল কংগ্রেস সেখানে সংগঠন বিস্তার করেছে। উনি গুজরাটে গেছেন, ইউপিতে গেছেন, চান না। খালি একটাই অনুরোধ করবে, এই যে আমরা যখন টিভি শোতে বসে
বাংলার কথা বলি, বারবার অরূপ বাবুরা গুজরাটের কথা বলেন। আমরা চাই, আমরা ওয়েলকাম করছি, আপনারা গুজরাটে যান, সেখানে সংগঠন করুন, জনপ্রতিনিধি বিধানসভায় পাঠান, যাতে করে আমরা যখন বাংলা নিয়ে কথা বলবো তখন গুজরাট না বলে গুজরাটে আপনাদের এমএলএরা গুজরাট বিধানসভায় গিয়ে কথা বলুন, আমরা ওয়েলকাম জানাবো। এই গুজরাট বিধানসভার কথা যখন বলছেন আমার মনে পড়ছে গুজরাট বিধানসভার নির্বাচিত বিধায়ক ছিলেন এবং গুজরাটে নরেন্দ্র মোদী বৈদেশিক সম্পর্ক মন্ত্রী ছিলেন, শুধু মন্ত্রী না হোম মিনিস্টার ছিলেন, হরেন পান্ড্য। তাকে গাড়ির মধ্যে গুলি করা হয়, কে সেই গুলি করেছিল সারা ভারতবর্ষ জানে, প্রণয়দা এখন ভুলে গিয়েছেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি প্রণয়দা আপনার উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলি, বাংলার মানুষ বিচার করেছে, বাংলার মানুষ রায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের পাশে থাকেন, আজীবন থেকেছেন। শুধু তাই না, এমনকি খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলাম আমরা দেখেছি, তার পরিবারকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে দেখেছেন। যে 13 জন শহীদ হয়েছিলেন 21শে জুলাই থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন সময়, তাদের পরিবারের সুরক্ষা থেকে সমস্ত কিছু দায় দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিচ্ছে। এটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির আদর্শে আমরা পথ চলি। আমরা জানি যখন আমরা একটা মাত্র সাংসদের দল ছিলাম তখন আমরা পিছিয়ে আসিনি, কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। যখন যোগী রাজ্যকে বাঁচছে তৃণমূল কংগ্রেস, যখন গুজরাটকে বাঁচছে, তখন এর মধ্যে বার্তাটা তো খুব স্পষ্ট থাকছে যে যেভাবে আমরা দেখেছিলাম যে এবার 21-এর বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এই রাজ্যে এসে যে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছিলেন, এবার একদম তাদের গড়ে তৃণমূল কংগ্রেস ভার্চুয়ালি এই শহীদ দিবস পালন করছে, ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পা রাখছেন। এটা তো খুব সিগনিফিকেন্ট। একদম, তার কারণ 10 বছর ক্ষমতায় থাকার পরে যে মুখ্যমন্ত্রী তার নিজের বিধানসভায় হেরে যায়, পরাজিত হওয়ার পরেও নির্লজ্জের মতো যিনি মুখ্যমন্ত্রীর শপথ নেন, বার্তাটা তো পরিষ্কার। আজকে গুজরাট বা অন্য প্রদেশের যে আঞ্চলিক দলগুলো আছে তারা এই টেকনোলজিটা জানে না যে কি করে ভোটে হেরে যাওয়ার পরেও নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রী শপথ নিতে, এটা জানে না। এটা উনি হয়তো শিখাতে যাচ্ছেন, ওরা ওখানে জানে না যে কি করে বিরোধী কর্মীদেরকে খুন করে। আজকে ফল প্রকাশের পর আজ অব্দি 38 জন কর্মী খুন হয়েছে, তারপরেও মমতা ব্যানার্জি গণতন্ত্রের কথা বলছেন। আমি জাস্ট একটা অ্যাড করে দিচ্ছি, প্রণয়দার কথার উত্তরে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। প্রণয়দা যে মমতা ব্যানার্জির কথা বললেন, আমি জাস্ট একটা অ্যাড করে দিচ্ছি। প্রণয়দা হয়তো জানেন না বা ইচ্ছে করে ভুলে গিয়েছেন, 2014 সালে আমেথিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন যিনি, তার নাম স্মৃতি ইরানি। সেই স্মৃতি ইরানিকে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী করেছিলেন। স্মৃতি ইরানি কি নির্লজ্জ ছিলেন? কিংবা তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি, যিনি পাঞ্জাবের ক্যাপ্টেনের কাছে হেরে গিয়েছিলেন, তাকে কেন্দ্রের অর্থমন্ত্রী করেছিল, তাহলে কি অরুণ জেটলি নির্লজ্জ ছিলেন? প্রণয়দার কথা অনুসারে 21-এর বিধানসভায় ম্যাসিভ ভিক্টরি, এবার টার্গেট 24। 2024-এর লোকসভাকে পাখির চোখ করে জাতীয় স্তরে 21শে জুলাই পালন তৃণমূলের। বাংলার ভোটে পরিবর্তনের স্লোগান তুলেছিলেন মোদি শাহ জুটি, আর এবার মোদি শাহর গড় গুজরাটেই 21-এর ভার্চুয়াল সভা করে চ্যালেঞ্জ জানাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর ভার্চুয়াল সভায় বিরোধীদের আমন্ত্রণ জানিয়ে इस वक्त हम लखनऊ के प्रदेश कार्यालय में मौजूद है। आप देख सकती हैं ये प्रदेश कार्यालय है पूरा तृणमूल कांग्रेस का, और यहाँ पर लोग बैठे हुए हैं, उनके कार्यकर्ता लोग हैं और प्रदेश अध्यक्ष हैं। सामने ये एलसीडी लगाई गई है, ये टीवी लगाई गई है, इसी में प्रसारण कल होगा। कल 2 बजे ममता बनर्जी जब बोलेंगी तो कार्यकर्ता उनके भाषण को सुनेंगे, शहीद दिवस पे जो भाषण किया जा रहा है उसको सुनेंगे। साथ ही शाम को 1090 चौराहे पर कैंडल मार्च निकाला जाएगा।
দিল্লির ঐতিহাসিক কনস্টিটিউশন হলেও মমতার ভাষণের সরাসরি সম্প্রচার হতে চলেছে। রাজধানীতে শহীদ দিবস পালন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দিল্লিতে একদিক থেকে সংসদে বাদল অধিবেশন চলছে, অপর দিক থেকে তৃণমূল কংগ্রেস সাংসদরা আগামীকাল এই কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া এখানে উপস্থিত থাকবেন। জায়ান্ট স্ক্রিন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখানো হবে এবং আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক বিরোধী দলের নেতাদের। ইতিমধ্যেই বাঙালি প্রধানমন্ত্রী চাই হ্যাশট্যাগে মমতার সমর্থনে সোশ্যাল সাইটে ক্যাম্পেইন করেছে তৃণমূল। মূল্যবৃদ্ধি হোক বা ইসরায়েলি স্পাইভার পেগাসাস ইস্যু, জাতীয় স্তরে মোদী বিরোধিতার সুর সপ্তমে করার কোনো কসুর রাখছে না ঘাসফুল শিবির। রাজধানীর 21শে পালনে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ডেরেক ওব্রায়েন। মমতার দিল্লির ভার্চুয়াল সভা নিয়ে পাল্টা দিগ্বিজয় সিংরাও সদর্থক ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল সাইটে। সব মিলে 2024-এর লক্ষ্যে জাতীয় স্তরে মোদী বিরোধিতার প্রধান মুখ হিসেবে মমতাকে তুলে ধরতে সক্রিয় টিম তৃণমূল, আর তা 21শে জুলাইকে সামনে রেখেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুমনদার কাছে আসবে। সুমনদা, খুব ইন্টারেস্টিং, আমরা দেখলাম যে দিগ্বিজয় সিং তিনিও গতকাল যে টুইট করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি দিয়ে একটা কার্টুন এবং সেখানে লেখা আছে যে তেলা হবে। না, সে দিগ্বিজয় সিং করতেই পারেন, কোনো একটা বিশেষ প্রেক্ষিতে আমরা কাউকে প্রশংসা করতে পারি, কিন্তু এটা তো আমাদের পার্টির অফিসিয়াল লাইন নয়। প্রথম কথা একটু আসি, শহীদ দিবস নিয়ে অনেক এখানে আলোচনা হলো। প্রথম কথা হচ্ছে, যারা শহীদ হয়েছিলেন তারা কেউ কিন্তু অরূপ আশা করি কিছু মনে করবে না, তারা কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন না, তারা সবাই কংগ্রেস কর্মী ছিলেন। তা যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের সম্মান দেন তাতে আমাদের কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই, উনি সম্মান দিতেই পারেন। আর বিশেষ কথা, আরও অনেকগুলো প্রতিবেদনে মৌপিয়া তোমাদের উঠে এলো, কনস্টিটিউশন ক্লাবে জায়ান্ট স্ক্রিন, বিভিন্ন রাজ্যে জায়ান্ট স্ক্রিন। একটা জিনিস পরিষ্কারভাবে আমার মনে হয় প্র্যাকটিক্যালিটিটা বুঝতে হবে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, সব জায়গায় তৃণমূল কংগ্রেস যখন যখন বিধানসভা নির্বাচন হয়েছে প্রার্থী দিয়েছে, এবং তোমাদের কাছে ইনফরমেশন আরও খুব ভালো রয়েছে, সেই প্রার্থীরা বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে যেখানে তার ফুটহোল্ড তৈরি করতে চাইছেন সব জায়গায় প্রার্থীরা জামানত খুইয়েছে। তা সেই জন্য সর্বভারতীয় প্রেক্ষিতে উনি ওনার সংগঠন বানাতে চাইছেন, বানাতেই পারেন, কিন্তু আমি সর্বভারতীয় ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য সেইটা এখানেই সুমন বাবু, না, সেখানে বোঝার বিষয় রয়েছে। ডেফিনেটলি সাংগঠনিক শক্তির নিরিখে এখনো অবধি তৃণমূল কংগ্রেস টেস্টেড তো নয়। আপনি যেটা বললেন একেবারেই ঠিক, যে এখনো অবধি যেখানে যেখানে তারা ট্রাই করেছেন সেখানে সেখানে তাদের ব্যর্থতারই মুখোমুখি হতে হয়েছে। কিন্তু পয়েন্টটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে প্রেক্ষাপটটা 2021 কার্যত মোদি বনাম মমতার লড়াইয়ে পরিণত হয়েছিল এই বিধানসভা নির্বাচন, এবং সেটা ডেফিনেটলি মোদি অমিত শাহর জন্যই হয়েছিল, তারা পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়েছিলেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসটা মোদি বিরোধী অন্যতম ফেস হিসেবে উঠে আসছে। এটা কিন্তু এক অংশের রাজনৈতিক মহল এটাকে এভাবে ব্যাখ্যা করছেন। না, সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি বলুন, গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, সেখানে শহীদ দিবস পালন কতটা সিগনিফিকেন্ট? না, এটা প্রতিটি মানুষের, প্রতিটি সংগঠনের ইচ্ছা থাকে কি লেট মি স্প্রেড মাইসেলফ, এতে কোনো অন্যায় নেই। এটা একটা গণতান্ত্রিক দেশ, যত ভারতীয় জাসুস পার্টি যতই চেষ্টা করুক সবার ওপরে নজরদারি করার জন্যে, কিন্তু ভিত্তিটি তো আমাদের গণতন্ত্র। সেই গণতান্ত্রিক দেশে আমরা আমাদের নিজেদের স্প্রেড করতে চাইতেই পারি, কিন্তু আমাদের এটাও তো বুঝতে হবে যে আমার ক্যাপাসিটি কতটা। উনি একটা ভালো ফাইট দিয়েছেন পশ্চিমবঙ্গে, মোদি শাহ জুটির বিরুদ্ধে উনি লড়াই করেছেন, জিতেছেন, অভিনন্দন জানাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন গণতন্ত্র প্রেমী কর্মী হিসাবে আমি অভিনন্দন জানাচ্ছি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে বিভিন্ন রাজ্যে, মৌপিয়া আমি তোমার প্রতিবেদনে দেখলাম কনস্টিটিউশন ক্লাবে বড় বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এটা কি মানে উনি কি ভাবতে চাইছেন নিজেকে? সবাই ভার্চুয়ালি আমন্ত্রিত হয়ে এসে ওনার ভাষণ শুনবে, উনি কলকাতাতে ভার্চুয়ালি ভাষণ দেবেন। এটা একটু নিজেকে ওভার এস্টিমেট করা কি মৌপিয়া? আমি অরূপদার কাছে একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার।
ফিরে এলাম বিরতির পর। আমি ইমন কল্যাণ বাবুর কাছে যাব। ইমন কল্যাণ বাবু, যেভাবে 2021-এর বিধানসভা নির্বাচন একটা হাই প্রোফাইল রাজনৈতিক লড়াই হয়ে দাঁড়িয়েছিল, গোটা দেশের নজর ছিল সেখানে, মোদি অমিত শাহ বনাম মমতা, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে এই রকম একটা জয়ের পর যখন রাজ্যের গণ্ডি পেরিয়ে, বিশেষ করে যোগী রাজ্যে, বিশেষ করে গুজরাটে, দিল্লিতে এই শহীদ দিবসের ভার্চুয়াল পালন হতে চলেছে, সেটার রাজনৈতিক তাৎপর্য কতটা? দেখুন, এখানে একটা নতুন ন্যারেটিভ 21 সালে শুরু হয়েছে, নিশ্চয়ই শুরু হয়েছে তার একটা কারণ, যে পশ্চিমবঙ্গের মতো একটি অঙ্গ রাজ্যে বারবার মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার ভিজিট করেছেন, প্রায় প্রতিদিনই এরোপ্লেনে করে ভিজিট করেছেন, যেটা কিন্তু নজিরবিহীন। এবং সেখানে একটা ন্যারেটিভ যেটা উঠেছিল পশ্চিমবঙ্গের মাটিতে, যে নো ভোট টু বিজেপি। দ্বিতীয়বার যে প্রশ্নটা আসছে এখন, যেটা আসছে বাঙালি প্রধানমন্ত্রী চাই, এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গে জিতেছে 21 সালে, সেটা কিন্তু প্রত্যেক অ্যান্টি বিজেপির ভোট একত্রীকরণের ফলে। আমরা যদি দেখব যে প্রত্যেকে বিজেপিকে চায়নি বলেই একদিকে ভোটটাকে করেছিল। ঠিক 24 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রচার নয় জাতীয় স্তরে। অর্থাৎ একটাকে সূত্র ধরে, 21শে জুলাইটাকে হয়তো সূত্র ধরে, সেটা জাতীয় স্তরে একটা অ্যান্টি বিজেপি প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেটার মূল লক্ষ্য। অর্থাৎ এখানে যেহেতু 21 সালে খুব কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের লড়াইটা করেছেন বিজেপির সঙ্গে, এবং যেখানে খুব শক্তিশালী একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, সেটাকে সাথী করে আমার মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত, যেটা রাজধানী বা অন্যান্য অঙ্গরাজ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। অর্থাৎ সেটা কি আপনাদের কপালে একটু হলেও চিন্তার ভাঁজ ফেলবে না? কি আপনি এটা বলতে পারেন যে রাজ্যের বাইরে এখনো অবধি সাংগঠনিক শক্তি তৃণমূল কংগ্রেসের কোথায়, ঠিকই, কিন্তু এই যে বিজেপি বিরোধী শক্তি, বিজেপি বিরোধী প্ল্যাটফর্মটা, সেখানে একটা ভীষণ একটা লিড রোল নেওয়াটা, সেটাও তো কম কথা নয়। না, মমতা ব্যানার্জি এটা এইবার প্রথম করছে এমন তো নয়। 2019 সালের 19শে জানুয়ারি এই ব্রিগেডে তো আমরা সভা দেখেছি। সেই ব্রিগেডের সভাতে সবাই তো হাত তুলে দাঁড়িয়েছিল। তারপরে কি হয়েছে সেটাও আমরা দেখেছি। অতএব মমতা ব্যানার্জি তো চেষ্টার কোনো কম রাখেননি। কিন্তু মনে রাখতে হবে মমতা ব্যানার্জির ট্র্যাক রেকর্ড কি। মমতা ব্যানার্জির ট্র্যাক রেকর্ড হচ্ছে দুবার এনডিএর মন্ত্রী, তারপরে ইউপি এর মন্ত্রী, 2011-তে সবাই মিলে কংগ্রেসকে নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রবেশ, আর 2012-তে গিয়ে জোট ভেঙে দেওয়া। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির ট্র্যাক রেকর্ড। গরু রচনা শেষ হয়েছে, তাহলে বলি আমি। প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জির ট্র্যাক রেকর্ড না দেখে আগে নিজেদের ট্র্যাক রেকর্ডটা দেখুন। একজন বলেছিলেন ভারী সে ভারী বহুমত সে 200 সে জ্যাদা সিটও সে, তারপর কি হয়েছে বাংলার মানুষ দেখিয়েছে। দিল্লির বেলাও বলেছিলেন 50 সে জ্যাদা বহুমত সে, দিল্লিতে কি হয়েছে দেখিয়েছে। বিহারে বলেছিলেন 2/3 জিতবেন, বিহারে তো কান ঘেঁচে বেরিয়েছেন। সারা ভারত দেখেছে তো, ট্র্যাক রেকর্ড বলছিলেন। আমি তার আগে একটু আমার কংগ্রেসের বন্ধু সুমন, ও মুখপাত্র হিসেবে এসছে, বলছিল কয়েকটা কথা, আমার শুনতে খুব ভালো লাগছিল। এই জামানত, যে তৃণমূল কংগ্রেস কত জায়গায় সিট দিয়েছে, কত জামানত, তো বোধহয় ভুলে গেছে এই রাজ্য একসময় কংগ্রেস শাসন করতে। 91টা আসনে প্রার্থী দিয়েছিল এবার কংগ্রেস, 79টায় জামানত জব্দ হয়েছে, যে রাজ্য তারা নিজেরা শাসন করতো। আমি খারাপ কথায় যেতে চাইছি না, আসলে ওভার কনফিডেন্স। আমি বলিনি সুমন, তুমি বলার সময় বলিনি। আমি এই প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি। প্র্যাকটিক্যাল জায়গায় সারা ভারতবর্ষের মানুষ আজকে এটা রিয়েলাইজ করছে যে বিজেপিকে রুখতে গেলে যে ফোর্স, আজকে দেখুন, একটা হাওয়াই চটিকে রোখার জন্য দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, 17টা ক্যাবিনেট মিনিস্টার, প্রায় 150-র কাছাকাছি সাংসদ 2 মাস ধরে ঘাটি গেড়ে পড়ে থেকেও ওই হাওয়াই চটির থাপ্পড় খেয়ে ফিরে যেতে হচ্ছে গণতান্ত্রিকভাবে। আজকে সেইখানে সারা দেশের মানুষ এটা বিশ্বাস করছেন যে নরেন্দ্র মোদীর সাথে চোখে চোখ রেখে যদি কেউ লড়াই দিতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। তাই আমরা 2রা মে দেখেছি হরিয়ানায়, যেখানে পাঞ্জাবে কৃষক আন্দোলন চলছে, পাঞ্জাবে হরিয়ানায় মমতা ব্যানার্জির জয়। তারা কিন্তু তৃণমূলের সমর্থক হিসেবে নয়, তারা এটা রিয়েলাইজ করেছে যে নরেন্দ্র মোদীকে যদি কেউ ধাক্কা দিতে পারে রাজনৈতিকভাবে, নরেন্দ্র মোদী বিজেপিকে যদি কেউ হারাতে পারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা মমতা ব্যানার্জি। মৌপিয়া জাস্ট এই কদিন আগে আমরা দেখলাম ফ্যামিলি ম্যান সেশন 2 রিলিজ করলো। দেখুন, সমাজ যেটাকে চিন্তা ভাবনা করে, বিভিন্ন সামাজিক মাধ্যম সেটাকেই প্রতিফলিত করে। সেখানে পর্যন্ত পিএম, প্রাইম মিনিস্টার, একজন বাঙালি প্রাইম মিনিস্টার, একটা ওয়েব ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত সেটা দেখাচ্ছে। সারা ভারতের মানুষের কাছে একটা চাহিদা তৈরি হচ্ছে বাঙালি প্রধানমন্ত্রী। ফ্যামিলি ম্যান 2, প্রণয়দা আসবো একটা ছোট্ট বিরতি, প্লিজ আসবো প্রণয়দা, একটা বিরতি আমি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরছি। কারণ আরো তাৎপর্যপূর্ণ যে আগামীকাল
এই মঞ্চটা সেটা বিজেপিও পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে ছাড়তে নারাজ, যে কারণে বিজেপির পাল্টা শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস দিল্লি এবং কলকাতায়। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। এদিকে বিজেপির আগামীকাল পাল্টা শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন। শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন, আক্রান্ত মানুষ, বিপন্ন গণতন্ত্র, শহীদ শ্রদ্ধাঞ্জলি। আগামীকাল 21শে জুলাই সকাল 11:30টার সময় দিল্লির রাজঘাটে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রী দিলীপ ঘোষের নেতৃত্বে অন্যান্য সাংসদরা ধর্নায় বসবেন, তারা প্রতিবাদ জানাবেন এবং তারপর বিজেপির হেস্টিংস কার্যালয় থেকে দুপুর 1:30টা থেকে 4টে পর্যন্ত আমরা এই শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করব। আর সুখেন্দু শেখর রায়ের কটাক্ষ যে গান্ধীজিকে অন্তত ছাড় দিন। মাটিতে পুঁতে দেব, বউয়ের কাছে শাখা সিঁদুর যাতে মুছে যায় সাদা থান পাঠিয়ে দেব, এগুলো যারা বলেছিল সেই সন্ত্রাসবাদীরা বলছেন যে শহীদ দিবস পালন করব। ওদের কাছে তো শহীদ হচ্ছে নাথুরাম গডসে, তো গান্ধীঘাটে কেন? বাপুজিকে রেহাই দিন আপনারা দয়া করে। রামের নাম বদনাম করেছেন, বাপুজিকে অন্তত রেহাই দিন। আপনারা যদি শোক পালন করতে হয়, শহীদ দিবস পালন করতে হয়, আপনাদের যে গুরু, ধর্মগুরু এবং যাকে আপনারা একদম মহামানব মনে করেন সেই নাথুরাম গডসের যদি কোনো স্মৃতি মন্দির থাকে সেখানে গিয়ে আপনারা শোক পালন করুন, সেটাই আপনাদের পক্ষে সবচেয়ে মানানসই হবে। প্রণয়দা, কেন গান্ধীজির স্মৃতি বিজড়িত রাজঘাটে? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব, তার পরিণাম আমরা দেখতে পেলাম। ভোটের ফল প্রকাশের পর থেকে গতকাল অবধি প্রায় 40 জন আমাদের কর্মী খুন হলো। গতকালও রায়গঞ্জে একজন কর্মী খুন হয়েছে, লক্ষাধিক কর্মী ঘর ছাড়া হয়েছে, ধর্ষিতা হয়েছে। মানবাধিকার কমিশনের যে কারো মৃত্যুই অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত দুঃখজনক এবং কনসার্নেরও, কিন্তু এই রায়গঞ্জে যিনি খুন হয়েছেন তাকে নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস বলছেন যে তাদের কর্মী, যদি সেটা অন্য প্রসঙ্গ, আমি জাস্ট এখানে মেনশন করে দিলাম, আপনাকে ধরিয়ে দিলাম। না, আমি যদি ধরেও নিই যে কংগ্রেসের কর্মীও খুন হয়েছে, সেটাও একদমই সেটাও ডেফিনেটলি একই রকম সিরিয়াস, সেটাও একই রকম সিরিয়াস। রাজনীতি করার জন্য কেন খুন হতে হবে? কেন সেটা এমন একই রকম একজন সিরিয়াস। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন যেখানে প্রকাশ্যে মানুষকে খুন হবে? আর এই যে খেলা হবে বলছে, আমি দেখলাম যে খেলা দিবস করছে, আমরা দেখতে পেলাম যে তারা নেট প্র্যাকটিস করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই টিএমসির এই সরকারের মন্ত্রী, সে বলছে শেখ শাহজাহান নাকি তার উপর অত্যাচার চালিয়েছে, সে ত্রাণ দিতে যেতে পারেনি। আজকে আপনারা দেখছেন বারুইপুরে দুজন মন্ত্রী গেছে, তাদের মন্ত্রীদের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। কি যে 21শে জুলাইকে আপনারা গোটা দেশের অর্থাৎ জাতীয় রাজনীতির মঞ্চে নিয়ে যাচ্ছেন, সেই দিনই দিল্লিতে রাজঘাটে শহীদদের উদ্দেশ্যে তর্পণ করবেন দিলীপ ঘোষ। এখানেও কলকাতাতেও একই কর্মসূচি পালন করা হবে। না, আমি প্রথমেই ভালো লাগছে যে বিজেপি আমাদেরকে আস্তে আস্তে অনুসরণ করা শুরু করেছে, যে আমরা শহীদ দিবসের দিনই বিজেপি শহীদ দিবস পালন করছে। আশা রাখবো শুভবুদ্ধির উদয় হবে, অচিরেকে আমাদের নেত্রীকেও তারা ফলো করা শুরু করবেন। আসলে বিজেপি গোটা পার্টিটা একটা কনফিউজ সোল। কেন বলছি, বুলুদা সুখেন্দু শেখর রায় সঠিকভাবেই বলছিলেন, এরা 30শে জানুয়ারি নরেন্দ্র মোদী গান্ধীজির মূর্তিতেও মালা দেয়, আবার গিয়ে গডসের, নাথুরাম গডসের মূর্তিতেও মালা দেয়। এদের আমি শেষ করে নিচ্ছি। প্রণয়দা, আমি আপনার বলার সময় বলিনি, একটু শুনে নিন, প্রশ্নগুলো শুনে নিন একটু। আরে প্রশ্নটা শুনুন না, এত অধৈর্য হচ্ছেন কেন? আরে বাবা, একটু প্রশ্নটা শুনুন। আপনার নেতা ওই ট্রিপল চোরটা বিরোধী দলনেতা যাকে বানিয়েছেন, ট্রিপল চোরকে প্রশ্ন করা হয়েছিল শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দেবে না সতীশ সামন্তকে মালা দেবে। আর যে শ্যামাপ্রসাদ সতীশ সামন্তের তাম্রলিপ্ত সরকারকে বলেছিল দেশবিরোধী, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে শহীদ দিবসে সতীশ সামন্ত মালা পাবে না শ্যামাপ্রসাদ মালা পাবে। ও প্রণয়দা, শুনুন না, এই যে শহীদ তালিকা করছেন বীরভূমের দুবরাজপুরে। অরূপদা, এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড, আপনি না থামলে অরূপদার বক্তব্য স্পষ্ট শোনা যাচ্ছে না, আমি উত্তর নেব। অরূপদা, প্রণয়দা প্লিজ। দেখুন, আমি তো সে কথাই বলছি যে রাজ্যে মানুষের নিরাপত্তা দিতে পারছে না, যেখানে মহিলারা ধর্ষিতা হচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন কিচ্ছু হয়নি। মানবাধিকার কমিশনকে পুলিশের ডিজি
যে কেসগুলো তুলে দিচ্ছে সেটা নিয়ে তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী বলছেন কিছু হচ্ছে না। তার আর যাই হোক গান্ধীজির কথা যাতে না বলেন, হিটলারকে কথা বলুন। গান্ধীজির টেনেন্ট, গান্ধীজির তো ঠিকা একা বিজেপি নিয়ে রেখেছে। আমরা এই মানবাধিকার কমিশন বলছিলেন 27 বছরে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে সুপ্রিম কোর্টের কোন ফরমার চিফ জাস্টিস মানবাধিকার কমিশনের প্রধান হননি। আতিফ রশিদ, শুনে নিন, আতিফ রশিদ দিল্লি ইউনিভার্সিটির এবিভিপির কার্যকর্তা, তিনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদস্য। এই মানবাধিকার কমিশন কিভাবে কি রিপোর্ট দিয়েছে আমরা তো দেখেছি। রাজ্যের এমএলএ মন্ত্রীরা উদয়ন গুহকে যে মেরেছে তার বাড়িতে গেছে মানবাধিকার কমিশন, উদয়ন গুহর সাথে দেখা করেনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। মানবাধিকার কমিশন নিয়ে আপনাদের মুখে বুক নিয়ে আর দেশের মানুষ শুনবে না। সিবিআইডির পরে সুমনদা, প্রণয়দা একটা কথা বলি, যে দেশে আপনাদের সরকার চলছে, বেসিক হিউম্যান রাইটস আজকে পদদলিত। আপনারা সর্বভারতীয় স্তরে শুধু অপোজিশন লিডার্স নয়, আজকে সংবাদ মাধ্যম থেকে সমাজকর্মী থেকে প্রত্যেকের বিরুদ্ধে আপনারা মানে যাকে হিন্দিতে বলে জাসুসি করে যাচ্ছেন, যেটা আজকে বিরাটভাবে সারা ভারতবর্ষের মানুষ দেখছে। আপনারা গণতন্ত্রের কথাটা একটু কম বললেই পারেন। এটা গেল পয়েন্ট নাম্বার 1। মৌপিয়া, এই সুযোগে আমি বলে নিই, একটু আগে অধ্যাপক ইমান কল্যাণ লাহিড়ী, আমাকে একটু টপিক চেঞ্জ করতেই হচ্ছে, অধ্যাপক ইমান কল্যাণ লাহিড়ী বললেন যে একটা অল্টারনেট প্ল্যাটফর্ম করার জন্যে বিভিন্ন রাজ্যে অরূপদাদের নেত্রী ভার্চুয়াল সভার বড় বড় স্ক্রিন লাগাচ্ছেন। এটা একটা অল্টারনেট প্ল্যাটফর্ম এগেনস্ট বিজেপি? একদম নয়। যদি এটা অল্টারনেট প্ল্যাটফর্ম হতো, অনেককে ইনভলভ করে হতো। উনি নিজের একটা কাল্ট এস্টাবলিশ করার জন্য 2024 সালের দিকে তাকিয়ে এই কাজটি করছেন। অনেককে ইনভলভ করেই তো করার কথা। কোথায় অনেককে ইনভলভ করে করছেন? কোথায় অনেককে ইনভলভ করে করছেন? আপনারা কি একটু আশঙ্কায় রয়েছেন যে কোথাও মোদি বিরোধী শক্তির স্টিয়ারিংটা সেটা কংগ্রেসের হাতছাড়া হতে পারে, এই আশঙ্কা রয়েছে আপনাদের? আশঙ্কার ব্যাপারই নেই, কারণ অরূপও খুব ভালো করে জানে কংগ্রেস নেতৃত্বে না থাকলে কোনো অল্টারনেট ফোর্স ভারতবর্ষ থেকে মোদিকে সরাতে পারবে না। এটা অরূপের চেয়ে ভালো আর কেউ জানে না। অরূপদা, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি, এবং অতি সম্প্রতি আমরা বিশিষ্ট ভোট কুশলীকেও এই একই রকম মত প্রকাশ করতে দেখেছি। না দেখুন, একটা কথা, এটা তো ঘটনা, কংগ্রেস একটা জাতীয় দল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মরা হাতি লাখ টাকা, এই প্রবাদে বিশ্বাস করে করে আজকে কংগ্রেস একটা আক্ষরিক অর্থে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। 6-7টা রাজ্যের বাইরে। আজকে ধরুন এই রাজ্যে পশ্চিমবঙ্গে কংগ্রেস একসময় শাসন করতো, সে রাজ্যে কংগ্রেস বিধানসভায় শূন্য। আজকে সারা ভারতবর্ষে হাতে গোনা 6 থেকে 7টা রাজ্য ছাড়া বাকি বড় রাজ্যে কংগ্রেস কোথায়? কোনো অস্তিত্ব নেই। বরঞ্চ বিভিন্ন ক্ষেত্রে যারা সেই রাজ্যের মূল চালিকা শক্তি, যেমন তামিলনাড়ুতে স্ট্যালিন, আজকে বিহারে আরজেডি, আজকে মহারাষ্ট্রে তার উদ্ধব ঠাকরে হোক বা শরদ পাওয়ার হোক, আজকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস হোক, আজকে বিভিন্ন জায়গায় দিল্লিতে আম আদমি পার্টি, হরিয়ানায় রাষ্ট্রীয় লোক বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন জোট, তারা যেভাবে ইমার্জ করছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তো নিজের অস্তিত্বের সংকট নিজে করেছে। আমি আসলে লোকসভায় বিরোধী দলের নেতা হবে কিনা সেই ইমানদার কাছে আসি। ইমানদা, আসলে কি এই যে বিজেপির যে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস কালকে, এটা কি আসলে পাল্টা একটা কৌশল যে এই পোস্টপোল ভায়োলেন্স যেটা নিয়ে বারবার সরব হতে চাইছে বিজেপি, কালকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস পালনের সঙ্গে সরাসরি কাউন্টারের পথে যাওয়ার একটা প্রয়াস? দেখুন, একটা কথা আমাদের এই সময় মনে রাখা প্রয়োজন যে যেটা এক্ষুনি আমাকে প্রশ্ন করা হলো, যেটা আমার মনে হয় একটু উত্তর দিয়ে দিই, যে রিজনাল পার্টি সিস্টেম বা রিজনাল পলিটিক্যাল যে প্রসেসটা ভারতবর্ষে হয়েছে সেটা কিন্তু একমাত্র কংগ্রেস ভিত্তিক নয়। একসময় ভারতবর্ষের প্রেক্ষাপট ওয়ান পার্টি ডমিনেটেড রুলিং ছিল, যদিও আমরা সাংবিধানিকভাবে আমরা মাল্টিপার্টি সিস্টেমে বিশ্বাসী, এবং যারা সংবিধানের প্রবক্তা তারা কিন্তু মাল্টিপার্টি সিস্টেম এবং ডেমোক্রেসির কথাই বলেছেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রিজনাল পলিটিক্যাল পার্টিগুলোর উদ্ভব হয়েছে এবং তারা একটা ডমিনেট রোল প্লে করেছে। এটা নয় যে ভারতবর্ষে একটি জাতীয় দলই একমাত্র ভারতবর্ষে শাসন করেছে দীর্ঘকাল। আমরা কোয়ালিশন সরকার কিন্তু দীর্ঘ সময় দেখেছি। এখন যেটা প্রশ্ন হচ্ছে শহীদ দিবস বা কালকের যে ঘটনা, সেটা আমি আগেও বললাম, এটা একটা ন্যারেটিভ যে বিজেপির অ্যান্টি বিজেপির ভোটে এই মুহূর্তে আর কোনো অল্টারনেটিভ কিন্তু ভারতবর্ষের জায়গায় নেই। দ্বিতীয়ত, শহীদ দিবসের থেকেও বড় কথা, মানুষ কিন্তু এই লকডাউনের পিরিয়ডে এমনি না খেয়ে মরে গেছে, সেটা পরিযায়ী
পরিযায়ী শ্রমিকদের কথা হয়তো আমরা আজকে ভুলে যাচ্ছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, নাথিং ইজ পার্মানেন্ট। একটা যদি আমি যদি সমাজতন্ত্রের বেসিক তত্ত্বটা ধরি, ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, আমি যদি সেই ন্যারেটিভটা ধরি, কোনো কিছু একটা সামাজিক প্রেক্ষাপটে স্থায়ী হয় না। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অল্টারনেটিভ আসবেই। শহীদ দিবসের থেকে বড় কথা যে লকডাউনে বহু মানুষের মৃত্যু, ঠিক মতন যেটা সুপ্রিম কোর্টও বলেছে ইতিমধ্যে, যে কম্পেনসেশন দেওয়া হচ্ছে না, বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে, এবং সেই জন্য কেন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে এতটা তাৎপর্যপূর্ণ, এতটা সংবেদনশীল। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। কেউ বলেন পরিবর্তনের 21শে জুলাই, কারো কাছে আবার 21শে জুলাই এক অনুভূতি। নো কার্ড নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট নয়, এই দাবিকে সামনে রেখেই 1993-এর 21শে জুলাই মহাকরণ অভিযান হয়। সেই অভিযান ঘিরে রক্তাক্ত হয় কলকাতা, আর সেই স্মৃতি বুকে নিয়েই 28 বছর পার। 1993-এর 21শে জুলাই নো কার্ড নো ভোটের দাবি নিয়ে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী। যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চালায় পুলিশ, গুলিতে 13 জনের মৃত্যু হয়। সবকিছু যদি ঠিকঠাক চলতো, 21শে জুলাইয়ের ইতিহাসটা বোধহয় অন্যরকম হতো। মহাকরণ অভিযানকে সামনে রেখে আন্দোলন পরিকল্পনা তৈরি করেছিল যুব কংগ্রেস নেতৃত্ব। শহরের 6টি জায়গায় মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে আবেদন করা হয়। মেয়র রোড, ব্রেবন রোড, স্ট্যান্ড রোড, বউবাজার, ধর্মতলা ও ফিয়ার্স লেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মেয়র রোড দিয়ে যাতায়াত করতেন, তাই ওখানে মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিশ। সেই মেয়র রোডে জমায়েত নিয়েই পুলিশের সঙ্গে যুব কংগ্রেস কর্মীদের গন্ডগোল শুরু। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল এই মেয়র রোডেই। এখানেই সর্বপ্রথম 21শে জুলাই গুলি চলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে মেয়র রোডে পৌঁছান এবং তার কর্মীদের শান্ত থাকার আবেদন জানান। এরই মধ্যে খবর আসে ব্রেবন রোডেও উত্তপ্ত পরিস্থিতি। মেয়র রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেন ব্রেবন রোডের উদ্দেশ্যে। ব্রাবন রোডে যাওয়ার পথেই সৌগত রায়ের সঙ্গে দেখা। পুলিশ যুব কংগ্রেসের মঞ্চ ভেঙে দিচ্ছে। সৌগত রায় থেকেই সেই কথা শুনে ব্রেবন রোডের দিকে হাঁটা শুরু করেন মমতা। আমরা বসেছিলাম খুব ক্লান্ত। সেই সময় পুলিশ এসে দাইদমাদম আমার উপর মারল। মমতাকে আগেই মেরেছে লাঠি দিয়ে। আমার সঙ্গে ছিল বরুণ সরকার, তাকেও মারল। সে আমায় বাঁচাতে গিয়ে মার খেল। ঠিক আমরা ওই অবস্থায় মার খেয়ে বসে আছি, তখন কে এসে বলল যে মেয়র রোডে গুলি চলেছে। আজকে তৃণমূল নেত্রীর সঙ্গীরা বলেন, লালবাজার যাওয়ার পথে গাড়িতে জ্ঞান ফেরে তৎকালীন যুব কংগ্রেস নেত্রীর। উত্তেজিত মমতা জোর করে গাড়ি থেকে নেমে মেয়র রোডে যাচ্ছিলেন। তার শারীরিক অবস্থার দিকে তাকিয়ে খবরের কাগজের গাড়িতে মমতাকে এসএসকেএমে পাঠানো হয়। তার আগেই মেয়র রোড ও ব্রাবন রোডে গুলি চলেছে। সেই গুলিতে প্রাণ গিয়েছে 13 জনের। ইতিহাসে ঢুকে পড়েছে 21শে জুলাই। 2021-এর বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর এবারের 21শে জুলাই হবে জাতীয় স্তরেও। জাতীয় স্তরেও 21শে জুলাই শহীদ স্মরণ করবে তৃণমূল কংগ্রেস। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। খুব সংক্ষেপে আমি স্পিকারদের কাছে আসবো। অরূপদা, এবারের 21শে জুলাই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশ দেন সেদিকে তামাম তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা তাকিয়ে থাকেন। এবারের 21শে জুলাইয়ে এক্সপেকটেশন কি? না দেখুন, প্রতিবারের এক্সপেকটেশনের সাথে এবারে এক্সপেকটেশন তো পার্থক্য আছে। ওই 13 শহীদ সহ পশ্চিমবঙ্গে সিপিএমের রাজত্বে যারাই খুন হয়েছিলেন তাদের সকলকে স্মরণ করে একটাই চাহিদা ছিল যে এই বাংলার বুকে সিপিএমের শাসনের অবসান ঘটুক। সেই অবসান ঘটেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় থ্রেট, মানুষের কাছে সবচেয়ে বড় বিপজ্জনক শক্তি ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের মানুষ চায় এই শক্তির অপসারণ ঘটুক। তাই এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বার্তাই আসুক, যাতে এই ভারতবর্ষের মুখ থেকে এই অশুভ সরকার বিদায় নেয়। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন আন্দোলন করে এসেছি, আন্দোলন লগ্নে আবার জন্ম, আন্দোলন কি করে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো হয়ে যাই। আজকে আপনারা যেটা দেখাচ্ছিলেন, এটা কি উনি সেই প্রতিশোধ নিচ্ছেন? উনার প্রতি সিপিএম যেটা করেছিল, আজকে মুখ্যমন্ত্রী হয়ে পুলিশ দিয়ে আজকের যারা প্রধান বিরোধী বিজেপির উপর কি তাই করছেন? আমাদেরকে তো সাধারণ মঞ্চ বাঁধতে দিচ্ছে না। আজকে রাস্তায় আপনারা দেখেন ডক্টর অর্চনা মজুমদার সেদিন সল্টলেকে
এটাকে মমতা ব্যানার্জি যিনি পোস্টমর্টম না করে ডেথ ডিউ টু ইন্টারনাল ইনজুরি আবার বিজেপি ক্যান্ডিডেট হিসেবে ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, ওনার কথা বলছেন? খুব সংক্ষিপ্ত আমার সময়, আমি সুমনদার কাছে চলে যাব। সুমনদা যোগ্য জবাব দেবে। আসবো প্লিজ। সুমনদা, মৌপিয়া অত্যন্ত দুঃখজনক যে আমরা যে মানে যারা শহীদ হয়েছিলেন সেই তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য জানাই আপনাদের মাধ্যমে, কিন্তু এটাও খুব দুর্ভাগ্যজনক পাশাপাশি আজ এত বছর পরেও প্রতি বছর যখন 21শে জুলাই হয় এবং সংবাদ মাধ্যম সেই 21শে জুলাইকে নানা রকমের প্রেক্ষিত দেওয়ার চেষ্টা করেন, কালারফুল গ্রাফ আঁকেন 21শে জুলাইকে ঘিরে, বিশেষ করে সংবাদ মাধ্যম এটা করেন, তৃণমূলকে আজও সেই বিতর্ক বা সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে 21শে জুলাই আদৌ তাদের কিনা। এই প্রশ্ন আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে অরূপ বাবুদের কাছে রাখলাম। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল, আরে এই সব ন্যারেটিভ ইউজ করো না। অরূপ 21শে জুলাই সত্যি একটা সেনসিটিভ দিন, সত্যি একটা সেনসিটিভ দিন, সেটা সর্বভারতীয় প্রেক্ষিতে রাজনীতি করো না, সেটাকে আমাদের সময় একদম শেষ। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করতে হবে। আমাদের নজর থাকবে আগামীকাল 21শে জুলাইয়ের ভার্চুয়াল পালনের দিকে। শুধুমাত্র এ রাজ্যেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে থাকবেন আমাদের প্রতিনিধিরা এবং সরাসরি 21শে জুলাইয়ের ভার্চুয়াল সম্প্রচার আমরা পৌঁছে দেবো আপনাদের ড্রয়িং রুমে। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। কেউ কোথাও যাবেন না, কারণ একটু পরেই আপনাদের দেখাবো যে কোভ্যাক্সিন না কোভিশিল্ড। আমাদের অনেকের মনের মধ্যেই যে ভাবনা বিভিন্ন সময় ঘোরাফেরা করে যে কোভ্যাক্সিন না কোভিশিল্ড কোনটা বেশি কার্যকর, কি বলছেন গবেষকরা, আপনাদের দেখাবো। আপাতত শেষ করছি ক্রসফায়ার। দেখতে থাকুন জি 24 ঘন্টা।